আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আগের দিন তোমাদের তড়িৎ রাসায়নিক কোষ পড়িয়েছিলাম, তার পরের অংশটা আজকে আমরা আবার শুরু করব। আমরা আগের দিন মোটামুটি তড়িৎ কোষ গঠন এগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা আরও কয়েকটা প্রবলেম করে তারপরে বাকি অংশগুলো আমরা করব। দেখি তোমরা এটা একটা করতে পারো কিনা, যে ধরো এরকম একটা বিক্রিয়া দিয়েছে Fe প্লাস এসেনশিয়াল 2 হাইফেন দিয়েছে FeCl2 প্লাস SN, এই বিক্রিয়াটা দিয়েছে। এর কোষ বিক্রিয়া কি, কোষটা কি হবে না, দেখো একই রকম ভাবে আমরা প্রথমে শুরু করব যে জারণ অর্ধ বিক্রিয়া। আমরা প্রথমে শুরু করব জারণ অর্ধ বিক্রিয়া। কি হবে জারণ অর্ধ বিক্রিয়াটা? এখানে দেখো FeCl2 হয়েছে, অর্থাৎ Feটা হয়ে গেছে Fe2 প্লাসে পরিণত হয়েছে, প্লাস 2 ইলেকট্রন, এটা হবে। আবার দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কি হয়েছে? বিজারণ অর্ধ বিক্রিয়াতে বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা কি পেয়েছি না, SN এখানে আছে কত, 2 প্লাস, এসেনশিয়াল2 তে SN2 প্লাস, এটা হয়েছে প্লাস 2 ইলেকট্রন সমান হয়ে গেছে SN। তাহলে আমরা এইটাকে যোগ করলে দেখো এখানে যেহেতু দুটো ইলেকট্রন সংখ্যা কি আছে, সমান আছে। আমি বলেছিলাম ধরো দুটো, একটা জারণ আর বিজারণ অর্ধ বিক্রিয়া যদি ইলেকট্রন যদি সমান না থাকে তখন আমাদের উপযুক্ত সংখ্যা দিয়ে আমি গুণ করতে বলেছিলাম। যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা সমান আছে তাহলে এখানে আর গুণ করার দরকার নেই, জাস্ট এই দুটো বিক্রিয়াকে আমরা যোগ করে দিব। তাহলে আমরা কোষ বিক্রিয়াটা পাবো। আমরা কোষ বিক্রিয়াটা পাবো কি পাবো না, Fe প্লাস SN2 প্লাস হাইফেন Fe2 প্লাস Fe2 প্লাস প্লাস SN, এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে কোষ বিক্রিয়াটা আমরা পেয়ে গেছি। তাহলে কোষটা কি হবে? কোষটা কি হবে? কোষের গঠনটা কি হবে না, হবে Fe থেকে হয়েছে Fe2 প্লাস, এইবারে কোষ চিহ্ন দিবে, কোষ চিহ্ন দিয়ে লিখবে SN2 প্লাস বাই SN। তাহলে এইটা হয়ে গেল কোষ, হয়ে গেল তড়িৎ কোষটা এইভাবে হবে। এখন দেখো গ্যালভানীয় কোষের তড়িৎ চালক বল। একটা গ্যালভানীয় কোষের তড়িৎ চালক বল কাকে বলা হবে না, মুক্ত বর্তনী অবস্থায় কোনো গ্যালভানীয় কোষের, মুক্ত বর্তনী অবস্থায় কোনো গ্যালভানীয় কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য, দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য যেটা, সেটাই হচ্ছে তার ওই কোষের তড়িৎ চালক বল। তাহলে ধরো মনে করো একটা গ্যালভানীয় কোষের মুক্ত বর্তনী অবস্থায় দুটি তড়িৎদ্বারের মধ্যে যদি বিভব পার্থক্যের যেটা বিভব পার্থক্য, সেটাই হচ্ছে তার তড়িৎ চালক বল। অর্থাৎ ই সেল, তড়িৎ চালক বলকে সাধারণত ই সেল দ্বারা সূচিত করা হয়। ই সেল ইকুয়াল টু হবে E0 ER, অর্থাৎ ই ক্যাথোড CTHOD, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, এইটা। অর্থাৎ এই যে ই সেল, এই ই সেলটাই হচ্ছে তড়িৎ চালক বল। অর্থাৎ ই সেল ইকুয়াল টু হচ্ছে ই ক্যাথোড, মানে ক্যাথোডের যে বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব। অর্থাৎ দুটি তড়িৎদ্বারের বিভব পার্থক্যটাই হচ্ছে তার তড়িৎ চালক বল। এখন যদি আমি বলি যে প্রমাণ তড়িৎ চালক বল কাকে বলা হবে, প্রমাণ তড়িৎ চালক বল কাকে বলা হবে, প্রমাণ তড়িৎ চালক বল কাকে বলা হবে, প্রমাণ তড়িৎ চালক বল। প্রমাণ তড়িৎ চালক বলকে আমরা E0 সেল দ্বারা সূচিত করব, E0 সেল দ্বারা সূচিত করব প্রমাণ তড়িৎ চালক। অর্থাৎ দেখো যদি কোনো মানে তড়িৎ কোষে যে মানে জারণ বিজারণ ক্রিয়া সংঘটিত হচ্ছে, যদি তাদের উপাদানগুলো সক্রিয় যদি 1 একক হয়, তখন তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য, তখন সেটাকে বলা হবে প্রমাণ তড়িৎ চালক বল। তাদের মধ্যে যে তড়িৎ চালক বলের সৃষ্টি হবে, অর্থাৎ
কোনো কোষ যদি কোনো গ্যালভানীয় কোষের উপাদান আয়নগুলির সক্রিয় ভর যদি 1 একক হয়, তখন ওই বর্তনীতে যে তড়িৎচালক বলের সৃষ্টি হবে তাকে বলা হবে প্রমাণ তড়িৎচালক বল। এবং এই প্রমাণ তড়িৎচালক বলকে আমরা E0 সেল দিয়ে সূচিত করব। E0 সেল অর্থাৎ E0 সেল ইজুকাল টু হবে E0 সেল ইজুকাল টু হবে E0 অফ ক্যাথোড CaTHODE মাইনাস E0 অফ অ্যানোড। এইটা হবে অর্থাৎ প্রমাণ তড়িৎচালক বল E0 অফ ক্যাথোড, আবার এটা অনেক সময় বলা হয় E0 অফ আর মাইনাস E0 অফ এল। অর্থাৎ কি হচ্ছে না, একটা কোষের এখানে যদি একটা কোষ হয়, এই কোষের এইটা হচ্ছে ক্যাথোড রিয়াকশন, এইটা হচ্ছে ক্যাথোডের রিয়াকশন, আর এইটা আমরা জানি অ্যানোডের রিয়াকশন। অর্থাৎ দেখো রাইট সাইডে ক্যাথোড আছে, E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। তাহলে এটা কোষের ক্ষেত্রে এইটাই হচ্ছে প্রমাণ তড়িৎচালক বল। অর্থাৎ কোষের যে জারণ বিজারণ ক্রিয়া সংঘটিত হচ্ছে, সেই জারণ বিজারণ ক্রিয়া সংঘটিত কালে এদের উপাদান আয়নগুলোর যদি গাঢ়তটা যদি 1 একক হয়, তখন ওই বর্তনীর যে তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো প্রমাণ তড়িৎচালক বল। এখন একটা মজার বিষয় আছে, এই প্রমাণ তড়িৎচালক বলের মান যদি আমরা বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো ওই কোষ বিক্রিয়াটা সংঘটিত হবে কি না, অর্থাৎ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত আমরা কিন্তু এইটা বলতে পারবো যদি আমরা তার E0 সেলের মানটা বের করতে পারি। অর্থাৎ E0 সেল, দেখো যদি E0 সেল, এই E0 সেল যদি পজিটিভ হয়, তখন আমরা বলতে পারি ওই বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত। আর যদি তাহলে E0 সেল যদি পজিটিভ হয়, তখন ওই বিক্রিয়াটা হবে স্বতঃস্ফূর্ত। বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আর যদি এই E0 মানটা যদি এই E0 সেলের মানটা যদি E0 সেলের মান ইজুয়াল টু যদি নেগেটিভ হয়, ধরো একটা মান বের করলাম, মানটা নেগেটিভ বেরোলো, মানটা বের করছি মানটা নেগেটিভ বেরোলো, তখন কিন্তু এটা অস্বতঃস্ফূর্ত হয়ে যাবে, অস্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত নয়। এই বিক্রিয়াটা কিন্তু অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়ে যাবে। তাহলে আমাদের প্রমাণ তড়িৎচালক বলের মান আমরা যদি বের করতে পারি, তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না অস্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আমরা সেটা কিন্তু বলে দিতে পারব। এবারে আমি তোমাদেরকে কয়েকটা ধরো প্রবলেম দিচ্ছি, দেখো আমরা এবারে প্রবলেমের দিকে চলে যাব, দিলে আমরা কিন্তু বলতে পারবো যে কোনো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে আমরা বলতে পারবো। যেরকম দেখো, ধরো এরকম একটা প্রবলেম দেওয়া আছে তোমাদের, ধরো AG বাই AG প্লাস অ্যাকুয়াস, কোষ চিহ্ন দিয়েছে Fe3 প্লাস অ্যাকুয়াস অবলিক Fe2 প্লাস, এরকম দেওয়া আছে। যে আরো দেওয়া আছে E0 অফ Fe2 প্লাস বাই Fe3 প্লাস, এর মানটা দিয়েছে -0.77 ভোল্ট। আর E0 অফ AG প্লাস বাই AG, এর মানটা দিয়েছে 0.86 ভোল্ট, এই মানটা দিয়ে দিয়েছে। দেখো তাহলে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা বলছে, এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা যাচাই করতে হবে আমাকে। বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত, এটা যাচাই করতে বলেছে। তাহলে প্রথমে তোমাদের কাজ হবে অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা আমরা কিরকম করব। তাহলে এই E0 মান, প্রমাণ বিজারণ বিয়োগের মান সব দেওয়া আছে, এই কোষটা দিয়েছে, এবার বললো এই কোষ বিক্রিয়া গঠন করো এবং এই কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা যাচাই করো। তাহলে প্রথমে তোমাদের সেরকম হবে না জারণ অর্ধ বিক্রিয়া, প্রথমে আগে করে নেবে জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া কিরকম হবে জারণ অর্ধ বিক্রিয়াটা দেখো, জারণ মানে কি হয়েছে, AG থেকে AG প্লাস হয়েছে, অর্থাৎ AG
হাইফেন দিয়ে দিবে এজি প্লাস প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এবারে বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া কিভাবে ধরবে? বিজারণ অর্ধ বিক্রিয়া ভালো করে শোনো। বিজারণ অর্ধ বিক্রিয়া দেখো, Fe3+ থেকে Fe2+ হয়েছে, মানে এইখানে তাহলে ইলেকট্রন গ্রহণ হয়েছে। এটাই তো ক্যাথোড রিঅ্যাকশন, এটাই অ্যানোড রিঅ্যাকশন। তাহলে ক্যাথোডে আমরা জানি বিজারণ, সত্যিকারের বিজারণ হয়েছে। Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে Fe3+ প্লাস ইলেকট্রন সমান হয়ে যাচ্ছে Fe2+। টেনে দাও, দেখো ইলেকট্রন সমান আছে, ইলেকট্রন দুজনের ক্ষেত্রে সমান আছে, তাহলে ইলেকট্রনগুলো কেটে গেল, জাস্ট যোগ করে দিলে আমরা কোষ বিক্রিয়াটা পাবো। কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়াটা আমরা কি পাবো না এজি প্লাস Fe3+ হাইফেন এজি প্লাস প্লাস Fe2+ পেয়ে গেলাম। কোষ বিক্রিয়াটা পেয়ে গেছি। এখন এবারে আমাকে প্রশ্ন করেছে, তাহলে কোষ বিক্রিয়া আমরা পেয়ে গেলাম, কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়াটা আমরা পেয়ে গেলাম, কোষ বিক্রিয়ার জন্য যে নাম্বার আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার বলছে স্বতঃস্ফূর্ত ক্রিয়া, তাহলে স্বতঃস্ফূর্তের জন্য আমাদেরকে কি বের করতে হবে আমরা জানি। স্বতঃস্ফূর্তের জন্য আমাকে E0 সেলের মান বের করতে হবে, এটাই আমরা জানি। এবার আমরা জানি E0 সেল মানে কি আমরা জানি, E0 সেল ইকুয়াল টু আমরা জানি E0 সেল ইজ ইকুয়াল টু E0 সেল ইজ ইকুয়াল টু আমরা জানি E0 of R মাইনাস E0 of L। দেখো E0 of R মানে ক্যাথোডের যে বিজারণ বিভব, কিন্তু এখানে কি দেওয়া আছে বলতো, এখানে কিন্তু Fe2+ থেকে Fe3+, খেয়াল রাখবে কিন্তু এই মানটা কিন্তু আমাকে ইলেকট্রন বর্জন অর্থাৎ জারণ বিভবের মান দেওয়া আছে। তাহলে বিজারণ বিভবের মানটা কি হয়ে যাবে না প্লাস হয়ে যাবে। বিজারণ বিভবের মান এখানে যে মাইনাস ছিল এটা উল্টে যাবে, অর্থাৎ এইখান থেকে আমরা এর বিজারণ বিভবের মানটা পেয়ে যাব E0 of Fe3+ বাই Fe2+, এর মানটা আমরা পেয়ে যাব প্লাস 0.77 ভোল্ট। দেখো এটা বুঝতে পারলে কিনা দেখো, ধরো তোমাকে পরীক্ষায় প্রশ্নে আমরা বলেছি E0 কিন্তু অবশ্যই বিজারণ বিভবের মান, অবশ্যই কিন্তু বিজারণ বিভবের মান অবশ্যই ধরতে হবে, কিন্তু এইখানে একটা ঠকানোর জন্য তোমাকে দিয়ে দিয়েছে E0 Fe2+ বা Fe3+ দিয়ে দিয়েছে, এটা অবশ্যই কিন্তু জারণ রিঅ্যাকশনের মান দিয়ে দিয়েছে। উল্টে নিবে, যদি বিজারণ বিভবের মান না দেওয়া থাকে, জারণ বিভবের মান যদি দেওয়া থাকে, আমি বলেছিলাম E অক্সিডেশন ইজ ইকুয়াল টু E রিডাকশন মাইনাস রিডাকশন, তাহলে এখানে মাইনাস দিয়ে দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এর রিডাকশন ভ্যালুটা হয়ে গেল প্লাস, অর্থাৎ এইটাই হচ্ছে বিজারণ ক্রিয়া, অর্থাৎ এর মানটা হবে 0.77 মাইনাস কত না 0.86, তাহলে সমান বেরোবে, এইটা মান ক্যালকুলেশন করলে দেখবে বেরোবে মাইনাস 0.78 ভোল্ট। তাহলে দেখো মাইনাস বেরিয়ে গেছে, তাহলে মাইনাস বেরোলে এটার মানটা E0 সেলের মানটা মাইনাস বেরিয়েছে, তাহলে আমরা বলতে পারি কি না, আমি বলেছিলাম E0 সেলের মান যদি নেগেটিভ হয়, E0 সেলের মান নেগেটিভ হলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, তাহলে E0 সেলের মান আমরা নেগেটিভ পেয়েছি, তাহলে এইখানে লিখবে, এইখানে লাস্টে লিখবে, এটা করার পরে লাস্টে বলবে যেহেতু, লাস্টে বলতে হবে যেহেতু E0 সেল প্রমাণ পরিচালক বলের E0 সেলের মান নেগেটিভ, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, এই উত্তর হয়ে গেল। তাহলে শুধু খেয়াল রাখতে হবে এইখানে যে আমাদের মানগুলো দেওয়া আছে সেগুলো বিজারণ বিভবের মান দেওয়া আছে না
জারণ বিজোগের মান দেওয়া আছে সেইটা আমাদেরকে দেখে নিতে হবে। এইরকম আমি আর একটা প্রবলেম দিচ্ছি, দেখো ধরো তোমাকে বললো এরকম একটা প্রবলেম দিল, দিয়ে বললো এখানে কোষ বিক্রিয়াটা কি ওরা বের করো বা ই সেলের মান বের করো। ধরো কিরকম দিয়েছে, ধরো দিয়ে দিয়েছে এরকম জেডএন লিখে দিয়েছে Hg মার্কারি উপস্থিতিতে, এখানে হচ্ছে ZnSO4, হ্যাঁ সি মোলার, আর এখানে আছে Zn Hg C2, আর এর কনসেন্ট্রেশনটা দিয়েছে C1, এরকম দিয়ে দিয়েছে, এর কনসেন্ট্রেশন C1 দিয়ে দিয়েছে। তখন বলেছে তাহলে এর কোষটা কি হচ্ছে, এর কোষটা দেখো, এর কোষ ইজুকাল টু হবে Zn/Zn2 প্লাস ভার্সাস Zn2 প্লাস বাই Zn, এটা হচ্ছে এর কোষটা দাঁড়িয়ে গেল। এই কোষটা হবে এইরকম Zn/Zn2 প্লাস, অর্থাৎ অ্যানোড রিয়াকশন বাই ক্যাথোড রিয়াকশন। এটা মার্কারির চাপে করা হয়েছে C1 মানে গাঢ়ত্ব, এটাও হয়েছে C2 গাঢ়ত্ব। তাহলে এক্ষেত্রে মানে জারণ অর্ধবিক্রিয়া কি হবে, জারণ অর্ধবিক্রিয়া কি হবে, জারণ অর্ধবিক্রিয়াটা হবে Zn থেকে Zn2 প্লাস 2 ইলেকট্রন। আবার বিজারণ অর্ধবিক্রিয়া হবে, বিজারণ অর্ধবিক্রিয়া হবে Zn2 প্লাস 2 ইলেকট্রন হাইফেন Zn। তাহলে কোষ বিক্রিয়া আমরা পেয়ে যাব, কোষ বিক্রিয়াটা হবে, কোষ বিক্রিয়া সবসময় এগুলো বের করে নিতে হবে। কোষ বিক্রিয়া হবে Zn প্লাস Zn2 প্লাস হাইফেন Zn2 প্লাস Zn, এটা আসবে, এটাই আসছে কোষ বিক্রিয়া। এইবারে বলছে এর ই সেলের মান বের করো, ই সেলের মান বের করো, ই সেলের মান নির্ণয় করো। তাহলে কি ভাবে করা হবে, দেখো ই সেল ইজুকাল টু আমরা জানি ই সেল ইজুকাল টু E0 সেল মাইনাস 0.059/2 ইন্টু লগ অফ, দেখো এই Zn2 প্লাস আর এই Zn, উপরে থাকবে Zn2 প্লাস কনসেন্ট্রেশন অফ Zn, নিচেও থাকবে Zn2 প্লাস কনসেন্ট্রেশন অফ Zn। তাহলে এই Zn2 প্লাস হচ্ছে এইটা, এই Zn2 প্লাস হচ্ছে C2, তাহলে C2 বাই C1, এই Zn এর এটা হয়ে যাচ্ছে C1 গাঢ়ত্বর। তাহলে এইটা হবে অ্যান্সার হিসাবে এইটা, অর্থাৎ ই সেল ইজুকাল টু হবে E0 সেল বাই মাইনাস 0.059/2 ইন্টু লগ অফ C2 বাই C1, যেখানে 2টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। এখন যদি তোমাদেরকে আর একটা প্রশ্ন করি, এইগুলোতে এই চ্যাপ্টারের তোমাদের বেশিরভাগ কিন্তু ম্যাথমেটিক্স ওরিয়েন্টেড প্রশ্ন হবে, ম্যাথমেটিক্স ওরিয়েন্টেড প্রশ্ন এই চ্যাপ্টারে বেশি হবে। এবং যদি তোমাদেরকে আর একটা প্রশ্ন করি, দেখো ধরো বললো A B C D চারটি ধাতু, এরকম বললো চারটি ধাতু আছে, চারটি ধাতু আছে, যাদের বললো যাদের প্রমাণ বিজারণ বিভবের মান, প্রমাণ বিজারণ বিভবের মান বলেছে -2.93, -0.25, -3.05 ও -0.74 ভোল্ট। বলছে ধাতুগুলিকে তাদের ক্রম
হ্রাসমান হ্রাসমান সক্রিয়তা অনুযায়ী সাজাও, এইটা বললাম। তাহলে কি করবে? ABCD চারটা ধাতু দিয়েছে, যাদের প্রমাণ বিজারণ বিভবের মান দিয়েছে, দিয়ে বলেছে ধাতুগুলিকে তাদের ক্রম হ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুসারে সাজাও। দেখো, আমরা জানি যাদের প্রমাণ বিজারণ বিভবের মানটা কম যে ধাতুর, তার কিন্তু জারিত হওয়ার প্রবণতা কিন্তু বেশি। অর্থাৎ যার প্রমাণ বিজারণ বিভবের মানটা কম, তার জারিত হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ সে রাসায়নিকভাবে বেশি সক্রিয় হবে। তাহলে মনে রাখবে, যাদের প্রমাণ বিজারণ বিভবের মান কম, তার কিন্তু জারিত হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ সে তার রাসায়নিক সক্রিয়তাটা খুবই বেশি। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রমাণ বিজারণ বিভবের মানের ক্রম এখানে দেওয়া আছে। দেখো, সি লেস দেন দেওয়া আছে, এ লেস দেন দিয়েছে ABCD। তাহলে সি লেস দেন এ লেস দেন বি লেস দেন বি এইটা দেওয়া আছে। অর্থাৎ প্রমাণ বিজারণ বিভবের মানের ক্রমটা এইটা দেওয়া আছে। তাহলে সক্রিয়তার ক্রম হবে, সক্রিয়তার ক্রম দাঁড়াবে সি গ্রেটার দেন এ গ্রেটার দেন ডি গ্রেটার দেন বি। তাহলে বোঝা গেল, যার প্রমাণ বিজারণ বিভবের মান যত কম, তার জারণ হওয়ার ক্ষমতাটা বেশি। তাহলে বিজারণ বিভবের ক্রম অনুসারে আছে, বিজারণ বিভব ক্রমটা দিয়েছে, বিভব ক্রম দেওয়া আছে এইটা, সি লেস দেন এ লেস দেন ডি লেস দেন বি এইটা দিয়েছে। সুতরাং সক্রিয়তার ক্রমটা হবে এইটা। যাদের বিজারণ বিভবের মান কম, সে তার জারণ হওয়ার প্রবণতাটা বেশি, অর্থাৎ রাসায়নিক সক্রিয় হবে সি গ্রেটার দেন এ গ্রেটার দেন ডি গ্রেটার দেন বি, এটাই উত্তর দাঁড়াবে। তাহলে এই ধরনের প্রশ্ন এখানে প্রচুর পরিমাণে হয়। এইগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। তাহলে আমরা এইভাবে দেখো এটাকে আমরা প্রমাণ করতে পারছি। এবারে দেখো, আরো একটা প্রশ্ন আমি দিচ্ছি, এটা একটা ভালো, আরো একটা ধরনের প্রশ্ন কিরকম হতে পারে দেখো, তাহলে বুঝতে পারবে এই ধরনের প্রশ্নগুলো এখানে করা হয়। যে নিকেলের তৈরি, এরকম প্রশ্ন দিল যে নিকেলের তৈরি স্প্যাচুলা নিকেলের তৈরি স্প্যাচুলা দিয়ে সিউ এসোফোরের দ্রবণকে কি আলোড়িত করা যাবে? আলোড়িত করা যাবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এরকম প্রশ্ন করব। স্প্যাচুলা মানে জানো, ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় দ্রবণকে নাড়ানোর জন্য। বলছে নিকেলের তৈরি স্প্যাচুলা দিয়ে কপার সালফেটের দ্রবণকে কি আলোড়িত করা যাবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে এক্ষেত্রে তোমাকে এই যে নিকেল এবং কপারে প্রমাণ বিজারণ বিভবের মানটাকে জানতে হবে। যদি পরীক্ষায় দেওয়া থাকে ভালো, না হলে তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমি এখানে বলে দিচ্ছি, E0 of Ni2+/Ni এর মানটা হচ্ছে -0.25 ভোল্ট, এবং E0 of Cu2+/Cu ইজুকালটা দেওয়া হচ্ছে +0.34 ভোল্ট। সাধারণত তোমাদেরকে পরীক্ষায় দেওয়া থাকবে, ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, সাধারণত দেওয়া থাকবে। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি কি E0 of
এই উত্তরের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে এইটা ধরো আমরা জানি বা এটা দেওয়া আছে, এই উত্তরটাকে আমাকে করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটা কিরকম বলবে যে E0 A9 2 প্লাস বাই A9 লেস দেন কি হচ্ছে না E0 অফ Cu 2 প্লাস বাই Cu, এটা আছে। তাহলে নিকেলের বিজারণ বিভবের মান কপার অপেক্ষা কম, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো, যদি আমি এখানে এই নিকেল ধাতু দিয়ে যদি আমি কপার সালফেট দ্রবণকে নাড়ি, তাহলে কি হবে? এর বিজারণ বিভব কম মানে কি? এর জারণ ক্ষমতা বেশি। এর বিজারণ বিভব কম মানে এর জারণ ক্ষমতা বেশি, এর বেশি সক্রিয়। আমি বলেছিলাম আমরা আগের প্রবলেমটাই করেছি যে যাদের বিজারণ বিভবের মান কম তার জারিত হওয়ার প্রবণতাটা বেশি। তাহলে যদি আমি এখন এই নিকেল দণ্ড দিয়ে যদি আমি কপার সালফেট দ্রবণকে যদি আলোড়িত করতে চাই, তাহলে নিকেল কিন্তু এই যে কপার সালফেট দ্রবণের কপার প্লাস আয়নকে ধাতব কপারে বিজারিত করে দেবে, কারণ এর তো জারণ ক্ষমতা বেশি, এর জারিত হওয়ার প্রবণতা বেশি, এর জারিত হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ এর বিজারিত করবে, নিজে জারিত হবে। অর্থাৎ যাদের বিজারণ বিভবের মান কম তার জারিত হওয়ার প্রবণতা বেশি, তার জারিত হওয়ার প্রবণতা বেশি। তাহলে সে কি করবে? এখানে নিকেল দণ্ড দিয়ে যদি আমরা কপার সালফেট দ্রবণকে মানে নাড়াচড়া করি, তখন নিকেল কি করবে? কপার সালফেটের কপার 2 প্লাস আয়নকে ধাতব কপারে বিজারিত করে দেবে। অর্থাৎ এখানে রিয়াকশনটা এইরকম ঘটবে, এখানে রিয়াকশনটা এইরকম ঘটার সম্ভাবনা থাকবে যে নিকেল প্লাস Cu2 প্লাস থেকে হয়ে যাবে Ni2 প্লাস Ni2 প্লাস প্লাস Cu, এই ধরনের বিক্রিয়া ঘটে যাবে। অর্থাৎ যাদের বিজারণ বিভবের মান কম তার জারিত হওয়ার প্রবণতা বেশি, সে বিজারণ করবে, অর্থাৎ Cu2 প্লাসকে ধাতব কপারে বিজারিত করে দিবে। অর্থাৎ নিকেল স্প্যাচুলা দিয়ে আমরা কিন্তু কপার সালফেট দ্রবণকে আমরা নাড়াচড়া করতে পারবো না বা আলোড়িত করতে পারবো না। এটাই হচ্ছে উত্তর। এইভাবেই আমরা উত্তরটাকে ব্যাখ্যা করব। ঠিক আছে, আবার পরের দিন আমরা আরো কিছু প্রবলেম করব। আজকে আমি এই পর্যন্ত রাখলাম।